একজন মানুষ যে কিনা মানুষের সাথে খুবই ভালো মতো কথা বলতে পারে এবং কথা বলে তাদের কাছ থেকে যে কোনো ধরনের কাজ আদায় করে নিতে পারে, সে তার নিজের স্বার্থের জন্য মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা আশা দেয়। তবে কি হবে যখন সে জানতে পারবে যে তার কথা বলার মধ্যে দিয়ে তার মৃত্যু হতে পারে? সে কিভাবে এই সমস্যাটার মধ্যে পড়লো এবং কিভাবে এই সমস্যার সমাধানটা করবে? এরকমই একটা অসাধারণ গল্প নিয়ে আজকের এই মুভিটি। তাহলে দেরি না করে শুরু করি। আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সারা সপ্তাহ ভরে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। মুভির শুরুতে আমাদেরকে একটি গাছ দেখানো হয়, যেটি জ্যাক নামের লোকটির বাড়ির পিছনে রয়েছে। গাছটি পুরোপুরি শুকিয়ে গেছে এবং কিছু মাত্র পাতা রয়েছে গাছটির মধ্যে। তার মুখে টেপ লাগানোর কারণ হচ্ছে তার মুখ দিয়ে যখনই সে একটা কথা বলবে তখনই গাছের পাতা ঝরে পড়ে যায়। সে এর জন্য খুবই চিন্তিত রয়েছে এবং সে যে কোনো মূল্যে গাছের পাতাগুলোকে আবারও ফিরিয়ে আনতে চায়। এরই মধ্যে আমাদেরকে কিছু সপ্তাহ আগের ঘটনাগুলো দেখানো হয়, যেখানে জ্যাক একটা কোম্পানিতে কাজ করে। সেই কোম্পানিতে একজন এজেন্ট হিসেবে কাজ করে। তার কাজ হলো বিভিন্ন রাইটারদের লেখা বইগুলো নিজের কোম্পানিতে প্রকাশ করা। সে কথা বলায় খুবই পারদর্শী। তার কথা বলার মধ্য দিয়ে সে যে কাউকে মানিয়ে নিতে পারে। তার সহকর্মীরাও তার অনেক প্রশংসা করে তার এই কথা বলার পারদর্শিতার জন্য। জ্যাক তার ওয়াইফ এবং 1 বছরের একটি ছেলের সাথে থাকে। জ্যাক তার পরিবারকে অনেক ভালোবাসে, কিন্তু সে তার কাজের জন্য তার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারে না। জ্যাকের ওয়াইফ তার বাচ্চার দেখাশোনা করে এবং জ্যাকের ওয়াইফ চায় যে জ্যাকও যেন তার সাথে সব কাজগুলো করে এবং তাদের দেখাশোনা করে। তবে জ্যাক এসবের প্রতি বেশি একটা গুরুত্ব দেয় না, যার জন্য তার ওয়াইফ বেশিরভাগ সময় বিরক্তির মাঝেই থাকে। পরের দিন জ্যাক যখন অফিসে যায় তখন সে জানতে পারে যে এই শহরে একজন নতুন রাইটার এসেছে, যে একজন স্পিরিচুয়াল গুরু, যার নাম হলো সিনজা। জ্যাক জানতে পারে যে ডক্টর সিনজা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকের মধ্যে একটা বই লিখেছেন এবং সে আন্দাজ করেছে যে এই বইটা খুবই জনপ্রিয় হবে। যদি সেই বইটা সে তার কোম্পানি থেকে প্রকাশ করতে পারে তাহলে তার কোম্পানির অনেক বড় একটা প্রফিট হবে। এই বিষয়ে সে একটা মিটিংও করে কোম্পানির মধ্যে এবং সবাইকে বোঝায় যে তার সাথে যদি আমরা মিটিং করে এটা অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের কোম্পানি অনেক বড় একটা প্রফিট লাভ হবে। তার কোম্পানির লোকজন একটু সন্দেহ করে যে স্পিরিচুয়াল গুরু কি তাদের এই কোম্পানিতে তার বই প্রকাশিত করতে রাজি হবে, কিন্তু জ্যাক তার নিজের উপর অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে সেখানে চলে যায় যেখানে স্পিরিচুয়াল গুরু রয়েছে। সে সেখানে একটা ধ্যানমগ্নর ক্লাস করতেছিল। জ্যাকও সেখানে গিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করে। ক্লাসের মধ্যে তার কোনো মনোযোগই ছিল না, তার জন্য অনেক মানুষেরই মনোযোগ নষ্ট হতেছিল। কিন্তু যখনই ক্লাসটা শেষ হয়ে যাবে তখনই সে অ্যাক্টিং করতে থাকে যে এই ক্লাসটার মধ্যে দিয়ে তার মস্তিষ্কের মধ্যে নতুন ধরনের চিন্তা ভাবনা এসেছে এবং সে নিজে অনেকটা পরিবর্তন হয়েছে। এসব কিছু দেখে সেখানে লোকজন তাকে একটা আলাদা রুমে নিয়ে যায় এবং সেখানে সেই স্পিরিচুয়াল গুরু সিনজা চলে আসে। ডক্টর সিনজার সেখানে চলে আসার পরে জ্যাক তার আসল মতলব কি ডক্টর সিনজাকে বলতে থাকে যে আপনার এই স্পিরিচুয়াল জিনিসটাকে আমরা যদি বইয়ের মাধ্যমে প্রকাশিত করে আমাদের কোম্পানি থেকে প্রকাশ করি তাহলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ এর দ্বারা উপকারিত হবে। ডক্টর সিনজা জ্যাকের মতলবটি বুঝে যায় এবং সে সেই রুম থেকে বেরিয়ে বাড়ির পিছনে চলে আসে। জ্যাকও তার পিছন পিছন চলে আসে তাকে বোঝানোর জন্য। সে নানান কথা বলতে থাকে ডক্টর সিনজাকে মানানোর জন্য। বাড়ির পিছন সাইডে যেখানে ডক্টর সিনজা চলে এসেছে সেখানে একটি গাছও রয়েছে। গাছটার মধ্যে জ্যাক যখন হাত লাগায় তখন তার একটু শক লাগে, এমনকি তার একটু রক্তও সেখানে লাগে, কিন্তু জ্যাক এটার প্রতি বেশি একটা গুরুত্ব দেয় না। জ্যাক বিভিন্ন কথার মাধ্যমে ডক্টর সিনজাকে মানানোর চেষ্টা করে এবং ডক্টর সিনজাও রাজি হয়ে যায়। জ্যাক এর জন্য খুবই খুশি হয়ে যায় এবং মনে করতে থাকে যে আমি হয়তো কোনো একটা যুদ্ধ জয় করে ফেলেছি। এই ডিলের খুশিতে সে তার সারাদিনের কাজগুলোকে ক্যান্সেল করে দেয় এবং সে তার মায়ের সাথে দেখা করতে যায় যাতে সে তার সাকসেস সম্পর্কে তার মাকে বলতে পারে। জ্যাকের মা একটা ওল্ড এজ হাউসে থাকে, তবে জ্যাকের মার একটা রোগ রয়েছে, সে মানুষের নামগুলো ভুলে যায়। সে জ্যাকের নামটিও বারবার ভুলে যায়। জ্যাককে তার নাম ধরে না ডেকে তার বাবার নাম ধরে ডাকে প্রায়। জ্যাকের বাবা এখন এই পৃথিবীতে নেই, তবে জ্যাক ও জ্যাকের বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর তার বাবার নাম ধরে ডাকার জন্য জ্যাকেরও বেশি একটা ভালো লাগে না। জ্যাক যখন বাড়ি চলে আসে তখন সে জানতে পারে যে তার ওয়াইফ আর তার সঙ্গে থাকবে না, সে অন্য কোথাও চলে যাচ্ছে যেখানে আরো মানুষরা থাকে, যেখানে আরো বাচ্চারা থাকবে, সেখানে তার বাচ্চাদের সাথে নিজের বাচ্চারাও খেলাধুলা করতে পারবে। তবে জ্যাক এরকমটা চায় না। আসলে জ্যাকের বাড়ির আশেপাশে কোনো মানুষই নেই যে তার বাচ্চা অন্য কারোর সাথে খেলা করবে। তখনই হঠাৎ করে একটা ব্লাস্টের শব্দ শুনতে পায় জ্যাক। জ্যাক তখন বাড়ির পিছনে গিয়ে দেখতে পায় যে একটা গাছ সেখানে চলে এসেছে। তবে এই গাছটা এখানে চলে আসলো কিভাবে সেটা জানার জন্য সে তার গার্ডকে ডাক দেয়। তার গার্ড বলে যে আমি এ সম্পর্কে কিছুই জানি না। তখনই জ্যাক এসব কিছু বলতে বলতে গাছটিকে চিনে ফেলে। সে চিনতে পারে যে এই গাছটি হলো সেই গাছটি যেটা সেই স্পিরিচুয়াল গুরুর বাড়ির পিছনে দেখতে পেয়েছিল। সে মনে করে যে স্পিরিচুয়াল গুরু তাকে এটা গিফট করেছে, তাই সে তার গার্ডকে বলে যে তুমি এখন থেকে এটার যত্ন
যত্ন নেবে। তার কথা বলার পরপরই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে যায়, যেটা সে খেয়াল করে না। পরের দিন জ্যাক যখন অফিসে চলে আসে তখন সে জানতে পারে যে স্পিরিচুয়াল গুরু তার জন্য সেই বইটি পাঠিয়েছে। সে এতে খুবই খুশি হয় এবং বইটি দেখতে চায়। তবে স্পিরিচুয়াল গুরু পাঠানো বইটা থেকে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সেই বইটিতে মাত্র 4-5টা পেজই ছিল। সে এটার মানে কিছুই বুঝতে পারে না, তাই সে চলে যায় ডক্টর সিনজার কাছে। জ্যাক ডক্টর সিনজাকে বলে যে আমি আপনার কাছে 4-5টা পেজের কোনো বই চাইনি, আমি তো একটা ভালো ধরনের বই চেয়েছি যেখানে অনেক বিস্তারিত বলা হয়েছে, এর মাধ্যমে আমরা ভালো প্রফিট অর্জন করতে পারবো। এরকম একটা কন্ট্যাক্টও হয়েছিল আমাদের মাঝে। তবে ডক্টর সিনজা এসব কিছুতে গুরুত্ব দেয় না। জ্যাক তখন ডক্টর সিনজাকে আরো বলে যে আপনার ব্যাকইয়ার্ডে যে গাছটা ছিল সেটা তো এখন আমার বাড়ির পিছনে চলে এসেছে, আপনি রাতারাতি কেন সেটা আমাকে গিফট করেছেন। এটা শুনে তো ডক্টর সিনজা অবাক হয়ে যায়। তখন সে চলে যায় জ্যাকের সাথে সেই গাছটি দেখার জন্য। ডক্টর সিনজা দেখতে পায় যে গাছের একটা ডাল পুরাই ফাঁকা হয়ে গেছে, সেখানে কোনো পাতা নেই। সে বুঝতে পারে যে যখনই জ্যাক কথা বলে তখনই গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। ডক্টর সিনজা তখন জ্যাককে বলে যে তোমার জীবনটা এই গাছের সাথে সংযুক্ত হয়ে গেছে, যতক্ষণ এই গাছে পাতাগুলো থাকবে ততক্ষণ তোমার জীবনটা থাকবে, যখন এই গাছটা মরে যাবে তখন তুমিও মারা যাবে। জ্যাক তার এসব কথা শুনে পুরো আতঙ্কিত হয়ে যায়। সে চিন্তা করে যে এই গাছটাকে সে কেটে ফেলবে, তাই সে কুড়াল নিয়ে গাছটাকে কাটার জন্য যায়, কিন্তু তখনই সে একটা বড় ধরনের ধাক্কা খায় এবং ধাক্কাটির জন্য সে দূরে চলে যায়। তখন ডক্টর সিনজা তাকে বলে যে তুমি এই গাছটিকে যদি কোনো ক্ষতি করতে চাও তাহলে সেই ক্ষতিটা তোমারই হবে, তাই তোমার যে কোনো উপায়ে এই গাছটিকে বাঁচিয়ে রাখতে হবে এবং গাছটির পাতা ঝরতে দেওয়া যাবে না। তুমি কথা বললে গাছটির পাতা ঝরে যাবে, তাই তোমার চুপ থাকতে হবে। আর আমি 3 দিনের জন্য বলবিয়া যাচ্ছি, সেখানে আমার একটা মিটিং রয়েছে, তো আমি 3 দিন পরে এখানে আবার আসতে পারবো, এতদিন পর্যন্ত তোমারই এখানে দেখাশোনা করতে হবে। এসব কিছু বলে ডক্টর সিনজা সেখান থেকে চলে যায়। রাত্রে যখন জ্যাক ঘুমায় তখন সে একটা ভয়ানক স্বপ্ন দেখে এবং স্বপ্নটার জন্য তার ঘুম ভেঙে যায়। সকালবেলা জ্যাক তার ওয়াইফের জন্য একটা নোট লেখে, কারণ সে কথা বললেই তো গাছের পাতা ঝরে যায়। তবে সে লক্ষ্য করে যে যখন সে লিখতেছিল তখনই গাছের পাতা ঝরে পড়ে যায়, এর মানে সে লিখলেও গাছের পাতা ঝরে পড়ে যাবে। পরে জ্যাক যখন কফি হাউসে যায় কফি খাওয়ার জন্য, তখন সে অর্ডার করতে পারছিল না, কারণ সে লিখেও দিতেছিল না এবং কথাও বলতেছিল না, সে কোনোটাই করতেছিল না। এর জন্য সে একটা আজব ধরনের অর্ডার পেয়ে যায়, তাই শেষমেশ তাকে ভুলভাল অর্ডারই নিতে হয়। রাস্তায় যখন সে যেতেছিল তখন একটা অন্ধ মানুষকে গাড়ি থেকে বাঁচানোর জন্য সে এগিয়ে যায়, তখন একটুর জন্য সে বেঁচে যায় অ্যাক্সিডেন্টের হাত থেকে। জ্যাক অফিসে আসার পর জানতে পারে যে অফিসে একটা বড় ইনভেস্টর চলে এসেছে এবং তার সাথে জ্যাক অনেক কথাবার্তা বলতে চায়, কিন্তু সে কিছুই বলতে পারে না সেই ঝরে যাওয়া পাতার ভয়ে। তবে জ্যাক কোনো উপায় না পেয়ে সে কথা বলার চেষ্টা করে। এরই মধ্যে আমরা দেখতে পাই যে গাছের উপর 2টি কাঠবিড়াল উঠতেছিল, আর সেই কাঠবিড়ালের জন্য জ্যাকের গায়ে সুরসুরি লাগতেছিল, কারণ গাছের সাথে যাই হবে সেটা জ্যাকও ফিল করতে পারবে। জ্যাকের এসব ব্যবহারের জন্য ইনভেস্টর কিছুই বুঝতে পারে না। এসব কিছুর মধ্যে দিয়ে জ্যাকের আজকের দিনটা খুবই খারাপ ভাবে পার হয়। সন্ধ্যাবেলায় জ্যাক আর কোনো উপায় না পেয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে যেন ইনভেস্টের সাথে মিটিংটা করে। তবে তার অ্যাসিস্ট্যান্টের মধ্যে তো আর সেই কথার জাদু নেই যেটা জ্যাকের মধ্যে আছে, তাই তাদের সেই মিটিংটা ফেল হয়ে যায়। রাত্রে যখন জ্যাক বাড়িতে আসে তখন তার ওয়াইফ তার সাথে কথা বলতে চায়, তবে জ্যাক তো কোনো কথাই বলতেছিল না। এসব কিছুর জন্য তার ওয়াইফ খুবই রাগ করে এবং তার ছেলেকে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন জ্যাকের ওয়াইফ জ্যাককে হোটেলে আমন্ত্রণ করে সময় কাটানোর জন্য। সেখানে জ্যাকের ওয়াইফ জ্যাককে বলে যে তুমি কি আমাকে ভালোবাসো, তবে জ্যাক কোনো কথাই বলে না। এসব কিছুর মধ্যে দিয়ে জ্যাকের ওয়াইফ আবারও রাগ করে এবং সেখান থেকে চলে যায়। এখানে জ্যাকের যে বস রয়েছে সে সেই ইনভেস্টরদের সাথে জ্যাকের মিটিংটা আবারও ফিক্স করেছে, যাতে সে এবার সামলে নেয় এবং ডিলটাকে কমপ্লিট করে। তবে মিটিং এর ওই সময় জ্যাকের গার্ডেনের সেই গার্ডগুলো তার গাছটিকে পরিচর্যার জন্য কীটনাশক দিতে থাকে। সেই কীটনাশকের ধোঁয়ায় জ্যাকেরও এখানে কষ্ট হতেছিল, তাই সে বারবার কাশতেছিল এবং আজব ধরনের আচরণ করতেছিল। এসব কিছু দেখে ইনভেস্টর গুলো সেখান থেকে আবারও চলে যায়। এই ডিলটা ক্যান্সেল হওয়ার কারণে জ্যাকের বস জ্যাকের উপর খুবই রাগান্বিত হয়। সে তাকে চাকরি থেকে তো বের করেই দেয় এবং ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করে দেয়, যার মানে হলো জ্যাক এখন কোনো জায়গায় চাকরিও নিতে পারবে না। সন্ধ্যায় জ্যাক তার অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে আমন্ত্রণ করে এবং সে তাকে পিকচার ড্রয়িং করার মাধ্যমে তাকে বোঝায় যে এই গাছটার মাধ্যমে আমার জীবনটা কানেক্ট হয়ে গেছে, যদি আমি কথা বলি তাহলে সেখান থেকে পাতা ঝরে যাবে এবং সবগুলো পাতা ঝরে গেলে আমার মৃত্যু হয়ে যাবে। তবে পিকচার ড্রয়িং করে তাকে বোঝানোটা এত সহজ না। তবে বারবার চেষ্টা করার পরে শেষমেশ তার অ্যাসিস্ট্যান্ট এটা বুঝতে পারে। জ্যাক তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তোমার এই গাছটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। আর এই বলে সে গাড়ি নিয়ে সেখানকার এলাকার মধ্যে দিয়ে চলতে থাকে এবং গরিব মানুষদের মধ্যে রুটি বিতরণ করতে থাকে এবং চার্চে ডোনেশনও করে। এমনকি একটা বিড়াল যেটা গাছের মধ্যে ফেসেছিল সেটাকেও বাঁচানোর চেষ্টা করে। জ্যাক
মনে করে হয়তো ভালো কাজের মধ্যে দিয়ে গাছে আবার নতুন পাতা গজিয়ে যাবে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে এসব কিছুই হচ্ছে না, বরং গাছের পাতাগুলো ঝরেই পড়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর জ্যাক গাছের নিচে একাই বসে থাকে। তখন আর কোনো উপায় না পেয়ে জ্যাক সেখানে মেডিটেশন করার চেষ্টা করে এবং সে অনেকক্ষণ পরে নিজের কল্পনার মধ্যে দিয়ে ছোটবেলার দৃশ্যগুলো দেখতে পারে, যেখানে সে তার মা এবং বাবার সাথে রয়েছিল, কিন্তু তার বাবা তাকে এবং তার মাকে রেখে চলে যায়। এর জন্য সে তার বাবাকে ঘৃণা করে। জ্যাক চোখ খোলার পরে তার অন্যরকম মনে হতে থাকে, সে কিছুই বুঝতে পারে না। তখনই সে জানতে পারে যে ডক্টর সিনজা এই এলাকায় চলে এসেছে, তাই সে চলে যায় তার সাথে দেখা করার জন্য। ডক্টর সিনজা জ্যাককে বলে, আমি এই বিষয়ে অনেকটা গবেষণা করেছি, তবে কোনো একটা ভালো ফলাফল পাইনি। তবে ডক্টর সিনজা বলে যে তোমার নিজের মধ্যে নিজেকে দেখতে হবে। তুমি সবসময় মানুষদের সাথে খারাপ ভাবে কথা বলো এবং তাদেরকে মিথ্যা কথা বলো নিজের স্বার্থের জন্য। তুমি তোমার ওয়াইফকেও কখনো বলোনি যে তুমি তাকে ভালোবাসো। তোমার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি শুধু তোমার স্বার্থের জন্য তাদের সাথে কথা বলো। জ্যাক তখন বলে যে আমি আমার ওয়াইফকে প্রতিদিন 2 বার করে আই লাভ ইউ বলি। তবে ডক্টর সিনজা বলে তুমি সেসব শুধু মুখ দিয়ে বলো, তোমার ভিতরে সেটার জন্য কোনো ফিলিংস নেই। তোমার মুখের কথাগুলো সেই ঝরে যাওয়া পাতার মতো, যার কোনো মূল্য নেই। তোমার এসব কিছু ঠিক করতে হবে। তোমার এই আচরণটা ঠিক করার মাধ্যমে এই সমস্যার সমাধানটা হতে পারে। এসব কিছু শোনার পর জ্যাক কিছুই বুঝতে পারে না। সে অনেক মদ পান করে বাড়িতে চলে আসে মাতাল অবস্থায়। সে তার জীবনকে ছিনিয়ে নিতে চায় নিজের হাতেই। তবে তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং তাকে বাধা দেয় আর তার মুখের মধ্যে একটা টেপ লাগিয়ে দেয় যাতে সে কথা বলতে না পারে। আমরা দেখতে পারি যে গাছের একটা ডালে কিছু মাত্র পাতা রয়েছে, যেগুলো ঝরে পড়ে গেলে জ্যাকের মৃত্যু হবে। সকালবেলা জ্যাক যখন ঘুম থেকে উঠে দেখতে পারে যে গাছের আর মাত্র কিছু পাতাই রয়েছে, তখন সে বুঝতে পারে যে আজই হয়তো তার শেষ দিন। তাই সে তার ওয়াইফের কাছে চলে যায় এবং সে তার ওয়াইফকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তারপর জ্যাক চলে আসে একজন ছোট রাইটারের কাছে, যেই রাইটারটা অনেকদিন ধরে জ্যাকের পিছু পিছু ঘুরছে তার বইটা প্রকাশ করার জন্য। জ্যাক তাকে মিথ্যা কথা বলেছিল যে তার কাজকে সে $10,000 দিয়ে কিনবে, কিন্তু তার কেনার কোনো মতলব ছিল না। তবে এবার সে সত্যি সত্যি $10,000 বিনিময়ে তার কাজটিকে কিনে নেয়, যার ফলে সেই রাইটারটা অনেক খুশি হয়ে যায়। জ্যাক যখন বিচের মধ্যে দিয়ে চলতেছিল তখন সে দেখতে পারে যে অনেক মানুষই তাদের জীবনকে কাটাচ্ছে ভালো মতো। সে একটা বৃদ্ধ কাপলকেও দেখতে পায় যারা কিনা এই বয়সেও তাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা বিনিময় করছে। জ্যাক চলে যায় তার মায়ের সাথে দেখা করতে ওল্ড এজ হোমে। এবারও তার মা তার বাবার নাম ধরে তাকে ডাকে। আগে যখন তার বাবার নাম ধরে তাকে ডাকতো সে তখন খুব রাগ করত, কিন্তু এবার জ্যাক আর কোনো রাগ করে না, বরং তার মার কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনতে থাকে। তার মা তাকে বলে যে আমি জানি তুমি খুবই সফল হয়েছো এবং বড় মানের মানুষ হয়েছো, কিন্তু তোমার মাঝে ঘৃণা রয়ে গেছে। আমি জানি তুমি তোমার বাবাকে পছন্দ করো না, কিন্তু তোমার তাকে মাফ করতে হবে। তখনই তুমি তোমার মাঝে ঘৃণাকে দূর করতে পারবে এবং খুশি থাকতে পারবে। জ্যাক তার মার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে, কিন্তু কোনো কথা বলতে পারে না। তবে সে যাওয়ার সময় তার মাকে আই লাভ ইউ বলে যায়। সেখান থেকে চলে যায় সে সোজাসুজি কবরস্থানে, যেখানে তার বাবার কবর রয়েছে। আর এদিকে আমাদেরকে দেখানো হয় গাছে আর মাত্র 3টি পাতায় অবশিষ্ট রয়েছে। জ্যাক সেখানে তার বাবার কবরের সামনে গিয়ে বলে যে আমি আপনাকে মাফ করে দিয়েছি। এই কথা বলার পরে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং জ্যাকের বুকের মধ্যে অনেক ব্যথা শুরু হয়ে যায় এবং সে সেখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর জ্যাক তার ফোনের রিং শুনতে পায় এবং ফোনটি রিসিভ করে সে জানতে পারে যে তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করেছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে যে বাড়ির পিছনে যে গাছটি রয়েছে সেই গাছটির সকল পাতাগুলো আবারও ফিরে এসেছে। এর মানে হলো জ্যাকের ওপর যে অভিশাপটা লেগেছিল সেই অভিশাপটা সরে গিয়েছে। এরপর আমাদেরকে কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। ডক্টর সিনজা জ্যাককে তার কাছে ডেকে এনেছে এবং সে তাকে তার বইটি দেয় তার কোম্পানিতে পাবলিশ করার জন্য। এসব কিছুর মধ্যে দিয়ে জ্যাক পুরোপুরি পাল্টে গিয়েছে। সে এখন তার পরিবারকেও সময় দেয় ঠিক মতো। আর এরই মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।